আর্জেন্টিনাকে নিয়ে আবেগ উচ্ছ্বাস অনেক তো হলো। এবার একটু বাস্তবতায় ফিরি। এই যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলছে লিওনেল মেসির দল, লিওনেল স্ক্যালোনির দল, সেইখানটাতে আসলে এই আর্জেন্টিনা কি উতরে যেতে পারবে? আমরা নকআউট পর্বের ৩টা ম্যাচে আর্জেন্টিনাকে যেমন দেখেছি, তাতে ইংল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে অপেক্ষা করে আছে। এবং আমার একটা আশঙ্কার জায়গা হচ্ছে, আশঙ্কার জায়গা নাও হতে পারে। অবভিয়াসলি এই আর্জেন্টিনার সামর্থ্য তো আছেই ইংল্যান্ডকে টপকে যাওয়ার, অবশ্যই সামর্থ্য আছে ফাইনালে স্পেন আসুক বা ফ্রান্স আসুক তাদেরকে হারানোর, অবশ্যই সামর্থ্য আছে তাদের ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার। কিন্তু গত ৩টা ম্যাচে নকআউট পর্বে যে আর্জেন্টিনাকে দেখা গেছে, লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা, তাতে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে ভিকটিম অফ হিজ ওন সাকসেস, নিজের সাফল্যের শিকার না হয়ে যান স্ক্যালোনি তার ওই ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও আর্জেন্টিনা টু সাম এক্সটেন্ট লাকি ছিল, অবভিয়াসলি সেই রেড কার্ডের কারণে। এবং সেই রেড কার্ডটা কেন 100% যৌক্তিক, আমি ওইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি। এবং ওইটা যে পুরো ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে, ক্রিকেটের মতো ফুটবলের টার্নিং পয়েন্ট যেটা, এটার সঙ্গে কার কোনো দ্বিমতের সুযোগই নেই। কিন্তু ওভারঅল আর্জেন্টিনা যেই ম্যাচটা খেলেছে, সেইটা এই ওয়ার্ল্ড কাপে প্রবাবলি আর্জেন্টিনার সবচেয়ে পুয়ার ম্যাচ। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও সবচেয়ে পুয়ার ম্যাচ, এক্সিকিউশনের জায়গা থেকেও সবচেয়ে পুয়ার ম্যাচ। এবং যদি ওই লাল কার্ডটা না হতো, তাহলে আর্জেন্টিনার জন্য সুইস বাধা টপকে যাওয়াটা আরো অনেক ভীষণ কষ্টকর হতো। কেন আমি এই কথাগুলো বলছি? দেখেন, এই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা কি? লিওনেল মেসি। এখনো লিওনেল মেসি, স্টিল লিওনেল মেসি, ৩৯ বছর বয়সে লিওনেল মেসি, এখনো তিনি ডিফারেন্সটা মেক করে দিচ্ছেন। এবং সেইটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এইটা যে ওই ফেলে আসা অতীতের একটুখানি গ্লিমস তিনি দেখাচ্ছেন তা না। ম্যাচের পর ম্যাচ একই কাজ মেসি করে যাচ্ছেন। মেসি এই ওয়ার্ল্ড কাপের ধরুন প্রথম 2টা ম্যাচে আর্জেন্টিনা 5 গোল দিয়েছে, সবগুলোই মেসি করেছেন। তখন মনে হচ্ছিল যে মেসি একাই কি গোল দেবেন নাকি। আবার ধরেন প্রথম 4টা ম্যাচে মেসির কোনো অ্যাসিস্ট ছিল না, যে মেসি কি অ্যাসিস্ট করতে পারবেন না নাকি, শুধু গোল দেওয়াই কাজ। এখন মেসি গোলের পাশাপাশি অ্যাসিস্টও এসেছেন এবং সেই ডিফারেন্সটা মেক করে দিচ্ছেন তিনি। দেখেন, সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও এন্ড অফ দ্য ডে গিয়েও যে ডিসাইসিভ যে জায়গাগুলোতে, সেইখানেও মেসি কি প্রবল ভাবেই আছেন। প্রথমত তার কর্নার থেকেই গোলটা হয়েছে, সেইখানে আরো একটা অ্যাসিস্ট। এবং দ্বিতীয়ত হুলিয়ান আলভারেজের যে গোলটা, সেইখানটাতেও কিন্তু মেসির একটা শটই কিন্তু ঠেকিয়েছিলেন সুইস কিপার, সেইটাই আবার যখন ঘুরে ফিরে আসলো এইখানে হুলিয়ান আলভারেজের কাছে, তিনি ওই গোলটা দিলেন। ফলে আপনি এখনো দেখেন এই 39 বছর বয়সেও মেসি সেই 90 মিনিটস, 120 মিনিট কিভাবে, আমরা বলতে পারবো না যে শেষ ঘামবিন্দু দিয়ে খেলেন, শেষ ঘামবিন্দু দিয়ে অবশ্যই খেলেন, কিন্তু মেসি তো আর এখন খেলার প্যাটার্ন ওইটা না। মেসি এখন মাঠে পাগলের মতো দৌড়ান না, তার ওই খেলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে, এনার্জিটা অনেক বেশি রিজার্ভ করে তিনি আসলে খেলেন। এবং সেইটা তিনি নট নেসেসারি 90 মিনিট, সেটা 120 মিনিটসে গেলেও যে সেটা করতে মেসি সক্ষম, সেটা আমরা দেখেছি কাবো ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে, সেটা আমরা দেখলাম সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা। তো সেই সব জায়গাতেও ম্যাচ ডিসাইড করে দেওয়ার ক্ষেত্রে সেই মেসির রোলটা খুবই প্রমিনেন্ট। ফলে এই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো মেসি গোল পাননি এই ওয়ার্ল্ড কাপে। তা সত্ত্বেও আর্জেন্টিনার টালিসমান, আর্জেন্টিনার মূল প্লেয়ার এখনো সেই মেসি, লিওনেল মেসি। এইটা নিঃসন্দেহে স্ক্যালোনির জন্য একটা বিরাট বড় প্রাপ্তি, এবং এইটা নিঃসন্দেহে ইংল্যান্ডের জন্য বিরাট বড় একটা হুমকি, এবং এটা নিঃসন্দেহে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে। আর্জেন্টিনার আরো একটা বড় যে জায়গা, সেটা ছিল হুলিয়ান আলভারেজ। দেখেন, হুলিয়ান আলভারেজ এই ম্যাচে যে গোলটা করেছেন, সেইটাই আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দিয়েছে। লাস্টে তো লাউতারো মার্টিনেজের ওই গোলটা ব্যবধান কেবলমাত্র বাড়িয়েছে, কিন্তু হুলিয়ান আলভারেজের গোল, যারা নট আউট ওভার দেখেন তারা এটা নিশ্চিতভাবেই জানেন যে আমি বেশ কয়েকটা, একটা না দুইটা না, আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে আর্জেন্টিনাকে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে হুলিয়ান আলভারেজের মতো খেলতে হবে, তার জায়গায় তার আসতে হবে। এইটা আর্জেন্টিনা মাস্ট মাস্ট, এখানে কোনো এটা নন নেগোশিয়েবল, এর মাঝামাঝি কিছু নাই। সেইটা আর্জেন্টিনার খেলা, তাদের অ্যাটাকে প্যাটার্ন তৈরি করা, অ্যাটাকিং থার্ডে অনেক বেশি হচ্ছে ওইখানে ওই মোবিলিটি, তার লিওনেল মেসিকে কাভার করা, রান দিয়ে সবকিছু মিলে হুলিয়ান আলভারেজ এই টিমটাতে আসলে আমি বলবো যে মেসির পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাটাকিং এ তো অবশ্যই, এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। ফলে আমি অনেকগুলো আলোচনাতে বলেছি যে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে হুলিয়ান আলভারেজের মতো হতে হবে। এখন আমি বলবো না যে তিনি তার 100% এসেছেন, এখনো বলবো না যে তার সেই শার্পনেস এর পুরোপুরি জায়গায় তিনি চলে এসেছেন, কিন্তু ভাই যে গোলটা করেছেন, ও বয়, মানে এইটা তো হচ্ছে গিয়ে মিউজিয়ামে রেখে দেওয়ার মতন।
যেই গোলটা হুলিয়ান আলভারেজ করেছেন এইরকম ম্যাচে, এরকম ম্যাগনিচিউডের একটা ম্যাচে, এইরকম মোমেন্টে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে গিয়ে, এটা জিনিয়াস ছাড়া ভাই সম্ভব না। আর এইটা যে হুলিয়ান আলভারেজটা হয়ে গেছে বিষয়টা তা না, এইটাই হুলিয়ান আলভারেজ। এই হুলিয়ান আলভারেজকে আর্জেন্টিনা চায় সেমিফাইনাল, ফাইনাল, গোয়িং ফরওয়ার্ড এই দুইটা ম্যাচও এই আলভারেজকেই আর্জেন্টিনা খুব করেছে এবং এটা আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে একটা বিরাট বড় প্লাস পয়েন্টের জায়গা। কিন্তু আমি ট্যাকটিক্যাল যে জায়গার কথা বলছিলাম, লিওনেল স্ক্যালোনি তিনি কি ভিকটিম অফ হিজ ওন সাকসেস হতে পারেন কিনা, নিজের সাফল্যের শিকারী হয়ে যেতে পারেন কিনা। স্ক্যালোনির এটা আমি কেন বলছি, স্ক্যালোনি একটা জিনিস দেখবেন যে তিনি আর্জেন্টিনার হয়ে যে 100-র বেশি ম্যাচ তিনি চার্জে ছিলেন, বেশিরভাগ ম্যাচে এই ম্যাচটাতেই শুধু ব্যাক টু ব্যাক তিনি একই 11 নিয়ে খেলালেন। এটা বোধহয় তৃতীয় বা চতুর্থবার এরকম তিনি খেলেছেন। মোটামুটি তিনি প্রতি ম্যাচে 11 চেঞ্জ করেন। মোটামুটি তিনি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকেও ট্যাকটিক্যাল চেঞ্জও তিনি রেগুলার করেন। আর্জেন্টিনা যেমন এই ওয়ার্ল্ড কাপে 4-3-3 খেলা শুরু করে এখন কিন্তু 4-4-2 চলে গেছে। 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আর্জেন্টিনা খেলাচ্ছে। এখন এই 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে যখন আপনি ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন, যেই দলটাতে ডেকলান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসনের মতো 2 জন এলিট মিডফিল্ডার রয়েছেন, এলিট লেভেলের মিডফিল্ডার, সুপার সেন্ট্রাল মিডফিল্ডার, এবং আপনি যদি এখনকার ওয়ার্ল্ড ফুটবলের কথা বলেন, আপনি টপ 5 এর মধ্যে এই 2 জনের একজনকে রাখতেই হবে। আমার ধারণা টপ 10 এর মধ্যে এই 2 জনকেই রাখতে হবে, এই এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস। ফলে আর্জেন্টিনা এই যে স্ক্যালোনির যে স্ট্র্যাটেজি, যে তিনি হচ্ছে গিয়ে মিডল অফ দা পার্কে তিনি হচ্ছে গিয়ে ওভারলোড করেন এবং সেই জায়গাটা দিয়ে টাইট স্পেসে তার এই ভেরি টেকনিক্যালি গিফটেড যে মিডফিল্ডার রয়েছেন তারা যে অ্যাটাকটা ইনিশিয়েট করেন, ওইটা কি আসলে ইংল্যান্ডের সঙ্গে কার্যকর হবে কিনা, এইটা কিন্তু একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আছে বলে আমার কাছে মনে হয়। এবং জুড বেলিংহামও রয়েছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ওভারলোড করা যায়, ইংল্যান্ডের 2 জন, আর্জেন্টিনার 4 জন। জুড বেলিংহামও এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মিডফিল্ডে পিছিয়ে এসে তিনিও ওইখানটাতে সেই সাপোর্টটা দিবেন। আর এটা তো আপনি সবসময় পারবেন না। ইংল্যান্ডের যে ম্যাচে যে তাদের যে উইক, তাদের যে উইং এর যে জায়গাটা, সেই জায়গাগুলোকে আপনি নেগোসিয়েট করবেন না কিভাবে। ফলে আমার মনে হয় যে আর্জেন্টিনা, আমি নট শিওর যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ঠিক 4 জন এই মিডফিল্ডার নিয়ে এইভাবে খেলে স্ক্যালোনি আসলে এটা পার পেয়ে যাওয়াটা অত সহজ হবে বলে মনে হয় না। দেখেন, আরেকটা আমি একটু খুব ক্লিয়ার একটা এভিডেন্ট আপনার দেখাই। গত ম্যাচটাতে সুইজারল্যান্ডের বিপক্ষে আপনি দেখবেন যে তাদের রাইট ব্যাক নাহুয়েল মলিনা অনেক বেশি তিনি কিন্তু অ্যাটাকে জয়েন করেছেন, অনেক বেশি উপরে উঠেছেন। এমনকি তার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এখান থেকে ডিরেক্ট শট করছেন মলিনাকে, এই একেবারে সুইজারল্যান্ডের হাফের মাঝ বরাবর পর্যন্ত তিনি এখানটাতে চলে গিয়ে পাস রিসিভ করছেন। এই ঘটনা আমরা দেখেছি একবার, দুইবার না, বহুবার আমরা দেখেছি। ফলে ক্লিয়ারলি বোঝা গিয়েছে এটা একটা ট্যাকটিক্যাল ডিসিশন। ঠিক তার আগের ম্যাচটার কথা ভাবুন, মিশরের বিপক্ষে। ওইখানে কিন্তু আর্জেন্টিনার এই রাইট ব্যাক তিনি অনেক পিছিয়ে ছিলেন, লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো তিনি বরং অনেক বেশি অ্যাটাকে জয়েন করেছেন। ফলে এই জায়গাটাতে এক ম্যাচ থেকে আরেক ম্যাচে স্ট্র্যাটেজিক চেঞ্জ, প্রতিপক্ষ বিবেচনায়, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিবেচনা, সেটা তো স্ক্যালোনির দুর্দান্ত, স্ক্যালোনি সেটা মাস্টার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি আসলে এই জায়গাটাতে কিভাবে খেলাবেন, কারণ ইংল্যান্ড অনেক বেশি উইক ইউজ করে, তাদের ওই 2 সাইড 2 উইক, ইনফ্যাক্ট তাদের স্পেশালি লেফট সাইড থেকেও যদি হচ্ছে নেকো রেলে উপরে ওঠেন, তখন কিন্তু আর্জেন্টিনার জন্য সেটা সামাল দেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে আমি জানি না, অবভিয়াসলি এটা ট্যাকটিক্যাল রিজন, কিন্তু সেটা কি আসলে কতটা কার্যকর হয়েছে, আর্জেন্টিনা লং বল স্ট্র্যাটেজিতে খেলেছে। আর্জেন্টিনার খেলার ধরন আমরা জানি কি, পাস দিবে, ধীরে সুস্থে করতে করতে হঠাৎ 2-3টা কুইক পাসের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ওপেন করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই ম্যাচটাতে আমি স্ট্যাটও দেখছিলাম, 7.4% না 7.8% বল আর্জেন্টিনা পাস দিয়েছে হচ্ছে গিয়ে লং বলের মাধ্যমে। সো এইটা কিন্তু আর্জেন্টিনা না, এই পার্সেন্টেজটা এই ওয়ার্ল্ড কাপে একেবারে হাইয়েস্ট। এখন আপনি সুইজারল্যান্ডের মতো দলের বিপক্ষে যখন আপনি এই লং বল স্ট্র্যাটেজিতে খেলবেন, এটা কিন্তু কোয়েশ্চেনেবল, এটা যে আসলে ঠিক কতটা কার্যকর হয়, কার্যকর তো হয় নাই। ম্যাচের মধ্যে তো আমরা দেখেছি, আপনি ভাই লাল কার্ড খাওয়ার পরে সুইজারল্যান্ডের অবস্থাটার কথা বাদ দেন, মানে ওইটা তো একটা অসম লড়াই হয়েছে, এবং আমিও ওই অসম লড়াইটাতে আমারও পয়েন্ট একটাই, যে ওই লাল কার্ডেই ম্যাচ শেষ। আর্জেন্টিনা হয় 90 মিনিটে জিতবে, বা 120 মিনিটে জিতবে, বা টাই ব্রেকারে গিয়ে জিতবে, মানে ম্যাচটা তখন আর কোনোভাবেই ইনব্যালেন্সে ছিল না। কিন্তু এর বাইরে যে লং বল স্ট্র্যাটেজিতে আর্জেন্টিনা খেলেছে, সেইটা সুইজারল্যান্ডের বিপক্ষে খুব কার্যকর হয়েছে বলে মনে হয় না, এবং ইংল্যান্ডের বিপক্ষে আরো বেশি হবে না। ইংল্যান্ডের বিপক্ষে হবেই না, কারণ হচ্ছে কি এই লং বল স্ট্র্যাটেজির মাস্টার মানে আতুর গড়েই ইংল্যান্ড সারা জীবন ওইভাবেই খেলেছে। এখন না হয় ইংল্যান্ড চেঞ্জ হয়েছে, কিন্তু ওইটা তাদের একেবারে ডিএনএ এর মধ্যে রয়ে গেছে। ফলে এইটা খেলে আসলে ইংল্যান্ডের সঙ্গে যে পার পাওয়া যাবে, আমার কাছে সেটা মনে হয়। ফলে স্ক্যালোনির এই জায়গাটাতেও নিঃসন্দেহে চিন্তা করার সুযোগ অবশ্যই থাকছে।
একটা বড় জায়গা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে প্রপার এলিট ইউরোপিয়ান টিমের এগেনস্টে আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে প্রথম খেলতে নামছে ইংল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনার পার্টটা যদি লেটস সে স্পেনের মতো হতো, যেখানে স্পেন রাউন্ড অফ 16-এ পর্তুগালের মুখোমুখি হয়েছে, কোয়ার্টার ফাইনালে তারা বেলজিয়ামের মুখোমুখি হয়েছে, দুইটা এলিট ইউরোপিয়ান টিমের মুখোমুখি হয়েছে, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য কাজটা আরো অনেক বেশি কঠিন হতো। এখন দেখেন আর্জেন্টিনার তুলনামূলক সহজ হয়েছে, কারণ গত ওয়ার্ল্ড কাপের পর থেকে আর্জেন্টিনা একটা ইউরোপিয়ান টিমের এগেনস্টও খেলে নাই, আনটিল এই বিশ্বকাপ শুরুর আগের প্র্যাকটিস ম্যাচটাতে আইসল্যান্ডের বিপক্ষে তারা খেলেছে, যে আইসল্যান্ড ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে। ওয়ার্ল্ড কাপে এসে তারা দুইটা ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে এবং এই যে সুইজারল্যান্ডের বিপক্ষে তারা খেলো। এখন একদিক থেকে সুবিধা যে আর্জেন্টিনা ইউরোপিয়ান টিমের এগেনস্টে রিদমটাও তারা আস্তে আস্তে তুলনামূলক সহজ থেকে কঠিন দলের দিকে যাচ্ছে, এটা আর্জেন্টিনাকে হেল্প করছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে খেলা মানে একেবারে ডিফারেন্ট বল, ফলে ওই জায়গাটাতে আর্জেন্টিনা আসলে স্ট্রাগল করতে পারে। আর্জেন্টিনা সেই স্ট্রাগল করার আশঙ্কার জায়গাটা আসলে রয়েছে। আরেকটা যে জায়গা সেটা হচ্ছে কি টায়ার্ডনেস। ভাই আর্জেন্টিনার এই দলটা মোটামুটি গত বিশ্বকাপেরই দল, এই দলটা খুব বেশি হচ্ছে গিয়ে ফ্রেশন আপ করা হয়েছে, বিষয়টাকে আমরা সেভাবে বলতে পারবো না। গত ওয়ার্ল্ড কাপের 17 জন রয়েছেন, 11-এর কথা বললেও মোটামুটি 9-10 জন তো গত ওয়ার্ল্ড কাপের সেই 11-ই খেলছেন। অ্যাপার্ট ফ্রম ডি মারিয়া আসলে পুরো ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটাই, ওয়ার্ল্ড কাপ টিমটাই আর্জেন্টিনা খেলাচ্ছে। সেই আর্জেন্টিনা গত 3টা নকআউট ম্যাচটা কিরকম মানে হচ্ছে শুধু ফিজিক্যালি নেওয়া না, মেন্টালিও তাদের কাছ থেকে নিয়েছে। আপনি দেখেন যে কাবু ভের্দের বিপক্ষে তারা 90 মিনিটসে জিততে পারেনি, এক্সট্রা টাইমে গিয়ে জিতেছে। মিশরের বিপক্ষে তারা 79 মিনিট পর্যন্ত 2-0 পিছিয়ে থেকে তারপরে গিয়ে তারা 90 মিনিটসের মধ্যেই মানে নির্ধারিত সময় তারা জিতেছে ওই 13 মিনিটের ম্যাচে। এবং এই সুইজারল্যান্ডের বিপক্ষে তারা 10 জনের সুইসদের শেষ 20-25 মিনিট পাওয়া সত্ত্বেও উইনিং গোল আদায় করতে পারেনি, তারা এক্সট্রা টাইমে গিয়ে জিততে হয়েছে। ফলে এই পরপর 3টা এরকম ফিক্সচার পেরিয়ে আসা, যেই 3টা ফিক্সচার আর্জেন্টিনার জন্য ভেরি ইজি হওয়ার কথা ছিল, ওয়াক ইন দ্য পার্ক হওয়ার কথা ছিল, সেই আর্জেন্টিনা যখন এইভাবে তাদের উতরাতে হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের ওই ফ্যাটিক, মেন্টাল ফ্যাটিক, ফিজিক্যাল ফ্যাটিক, টায়ার্ডনেস, এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। ইংল্যান্ডেরও এটা হয়েছে, মানে ইংল্যান্ডও যে নকআউট পর্বের ম্যাচগুলো তারা খুব সহজে পার পেয়েছে বিষয়টা তো তা নয়। ইংল্যান্ডও এই জায়গাটাতে তারা কঙ্গোর বিপক্ষে পিছিয়ে থেকে তাদের জিততে হয়েছে, মেক্সিকোর বিপক্ষে ম্যাচটাও তারা আসলে খুবই খুবই কষ্ট করে জিততে হয়েছে, এবং সেই ম্যাচটাও হচ্ছে ফিজিক্যালি মেন্টালি অনেক কিছু নেওয়ার মতো। আর এই লাস্ট যে ম্যাচটা, কোয়ার্টার ফাইনাল ম্যাচটা, সেই ম্যাচটাতেও কিন্তু ইংল্যান্ডকে জিততে হয়েছে, সেইটাও এক্সট্রা টাইমে গিয়ে। ফলে ইংল্যান্ডের জন্য এই মানে ইংল্যান্ডও যে এই কাজটা যে তারাও যে আসলে খুব ভালো জায়গায় থাকবে তা না, কিন্তু আপনি যখন আর্জেন্টিনা স্কোয়াড ইংল্যান্ড স্কোয়াড তুলনা করবেন, আর্জেন্টিনা স্কোয়াডের এভারেজ এইজের সঙ্গে তুলনা করবেন, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আর্জেন্টিনার ওই ফ্যাটিকের জায়গাটা আরো একটু বেশি থাকবে। এইটার সঙ্গে আসলে স্ক্যালোনিকে ডিল করতে হবে। হ্যাভিং সেড অল দোজ থিংস, এই আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে, অবভিয়াসলি তারা এই বিশ্বকাপ জিততে পারে, অবভিয়াসলি তারা ইংল্যান্ডকে হারাতে পারে, ফাইনালে ফ্রান্স বা স্পেনকে তারা হারাতে পারে। কিন্তু এই যে ফ্যাক্টর গুলোর কথা আমি বললাম, আমি জানি না ঠিক যে লিওনেল স্ক্যালোনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার টিমকে কোন ফরমেশনে মাঠে নামাবেন, কোন স্ট্র্যাটেজিতে খেলাবেন। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা টু সাম এক্সটেন্ট, অনেক দিক থেকে, টু সাম এক্সটেন্ট না, অনেক দিক থেকে আর্জেন্টিনা আসলে লাকি। কেননা ওই রেড কার্ডটা না হলে আর্জেন্টিনার জন্য এই ম্যাচ উতরানোটা যত কঠিন হয়েছে তার চেয়েও আরো অনেক বেশি কঠিন হতো। কিন্তু এলিট যে টিম, এলিট যে কোচ, যার হাতে এতগুলো এলিট প্লেয়ার রয়েছে, তারা তো এই চ্যালেঞ্জের জায়গাগুলোতে থ্রাইভ করেন। এই চ্যালেঞ্জটা তো উত্তরানোই তো হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের হলমার্ক। এবং এই আর্জেন্টিনা যেহেতু 4 বছর আগে একবার বিশ্বকাপ জিতেছে, তারা নো হাউটা অন্য যে কারো চেয়ে ভালো জানে যে এই পরিস্থিতিগুলো থেকে কিভাবে উতরে যেতে হয়। ফলে সেইগুলো উতরে যেয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে ফাইনাল খেলায় এই আর্জেন্টিনার পক্ষে সম্ভব, ভীষণ রকমেরই সম্ভব। সেইটা গত 3টা ম্যাচ আর্জেন্টিনার জন্য জেতা যত কঠিনই হোক না কেন। লিওনেল মেসি এবং আর্জেন্টিনার আরেকটা বিশ্বকাপ জয়কে তাই রুলড আউট করে দেওয়াটা স্রেফ বোকামি ছাড়া আর কিছু না।